রাজধানীতে আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সোমবার দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ি, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রায়দা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে সোমবার সন্ধ্যা ৭:৩০টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবেট হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তার আগে রাজধানীর মেরুলবাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বেশ কয়েকটি স্থানেই ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনাও। গত ২৪ ঘন্টায় এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা ও সহিংসতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। মঙ্গলবার বেবিচকের সদর দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি বিমানবন্দরগুলোতে পাঠানো হয়েছে। দেশে চলমান বিভিন্ন সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে এ সতর্কতার নির্দেশ দিল বেবিচক। সংস্থার চিঠিতে বলা হয়, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। বিমানবন্দর এলাকায় সব ধরনের টহল বৃদ্ধি এবং মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে। এছাড়া সব বিমানবন্দরে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। সন্দেহভাজন কাউকে দেখলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি সব কথা বলেন। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে দেশের জ্বালাও পোড়া চালাচ্ছে আওয়ামী লীগ। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। সকালে কুমিল্লার ১৪ গ্রামে তিনি একথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মঙ্গলবার সকালে কুমিল্লার ১৪গ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে আওয়ামী লীগ। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। ১৩ তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। তা আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে প্রেস সচিব আরো বলেন, দেশি বিদেশি কোনো শক্তি নেই যে নির্বাচন বানচাল করবে। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে, যেটা ফ্রি হবে, ফেয়ার হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে। এদিকে সকালে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ১৩ নভেম্বর মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের আশঙ্কার কারণ নেই। আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআই গুলির নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্তে নির্দেশনা দেওয়া হয়েছে যেন সন্ত্রাসীরা দেশে প্রবেশ করতে না পারে। সীমান্ত বাহিনীকে অলরেডি নির্দেশনা দেওয়া আছে এবং আরও দেওয়া হয়েছে যেন কোনো ধরনের সন্ত্রাসী দেশও যেন কোনো সন্ত্রাস করতে না পারে এবং বাইরে থেকেও যেন না আসতে পারে। অন্যদিকে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, ১৩ নভেম্বর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত আছে পুলিশ। ১৩ তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভিতরে। সেই আশঙ্কা দূর করার জন্যই ওনাদেরকে আমি আশ্বস্ত করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত। আপনারা আমার এই বাণী, আমার এই মেসেজ, আমার এই অনুরোধগুলা আপনাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছে দেবেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গণভোট জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী পল্টনে জামায়াত সহ সমমনা ৮ দলের সমাবেশে দেয়া বক্তব্যে তিনি কথা বলেন।
একই সমাবেশে দেয়া বক্তব্যে বাংলাদেশ জুলাই আন্দোলনে পরাজিত শক্তির কোনো ঠাঁই হবে না জানিয়ে তাদের আস্থা করে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। জুলাই সনদ, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে রাজধানীর পল্টনে সমাবেশ করেছে জামাতে ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ 8টি দল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদ যারা মানবে না তাদের জন্য 2026 সালে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অনড় থাকব। সমাবেশে অন্যান্য দলের নেতারা বলেন, যারা সংবিধানে গণভোট নেই বলছেন তারা হাসিনা সুরে কথা বলছেন। জুলাই সনদ বাস্তবায়নে কোনো বিলম্ব করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব। আমরা শান্তিপ্রিয়, বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পোড়াচ্ছেন, আপনারা পুড়িয়েছেন, আর কত রাস্তায় নামতে হবে? এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরে মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব, আপনি গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দেশ আজ দুই ভাগে বিভক্ত। একদল 72-এর বাকশালপন্থী, অন্য দল 24-এর জুলাইপন্থী। 13ই নভেম্বর কোন বাকশালপন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না। যদি কেউ নাম্বার অপচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। যাদের প্রতিষ্ঠা হয়েছিল গণভোটের মাধ্যমে তারা আজকে নতুন বাংলাদেশে গণভোট মানতে চায় না। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরো বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ইসলামী দলগুলোর নেতারা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ভোটকে ভয় পাচ্ছে বলেই পিআর সহ নানা দাবিতে জামায়াতে ইসলামী নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না। অন্যদিকে নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যারা রাস্তায় নেমে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইলিয়াস মাতবরের প্রতিবেদনে। ঠাকুরগাঁও সদর উপজেলার কেকেবাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় পিআর ও ভোট নিয়ে জামাত ইসলামের আন্দোলনের সমালোচনা করেন মির্জা ফখরুল। বলেন, ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না। ওই জন্য ওরা ওই ওয়ার্ডটা তো শুনতে করবে যে না পিয়ার আদর দিতে হবে, সনদ করতে হবে। এগুলো হচ্ছে ওই আপনার মানে শুধু ভূখণ্ড করা, ভোট বুঝানো এবং আগের ব্যবস্থায় ফিরে যাওয়া। এদিকে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো দল অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। যদি কোনো আদেশ জারি করতে হয়
সেই আদেশের মর্যাদা যদি আইনি হয়, সেই আদেশ জারি করার মতো কোনো সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই। কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান একসময় ছিল, যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি। সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইল না, সেটা বিলুপ্ত হলো। এখন কি রকম আদেশ দিবে, সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে, সেটা এখনো সরকার নির্ধারণ করেনি। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। অন্যদিকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার মতো নিজেদের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই সিদ্ধান্ত দিতে হবে, ওই সিদ্ধান্ত দিতে হবে, এটা না দিলে এটা হবে, সেটা না দিলে এটা হবে, নাইলে রাস্তায় নামবো, কর্মসূচি দেবো। দেখি গণতন্ত্র বিশ্বাস করে এরা? মনে হয় আপনাদের এই দেশের মালিক হচ্ছে জনগণ। আপনার কিছু থাকলে আপনি আগামী নির্বাচনে জনগণের কাছে যান, জনগণের সিদ্ধান্ত নিয়ে সংসদে এসে পাস করুন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। যারা সংস্কারের পক্ষে তাদের নিয়ে জোট হতে পারে, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কোনো জোট নয় বলে জানিয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে নারায়ণগঞ্জ শহরে এনসিপির জেলা ও মহানগর কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন। তিনি বলেন, গত দুদিনে আওয়ামী লীগের কার্যক্রম আবারও স্পষ্ট হয়েছে তাদের বৈধতা দেওয়া সম্ভব না। আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করতে না পারলে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের যে পতন সেটি কিন্তু কোনো নিয়মতান্ত্রিক ভাবে হয়নি, যে ব্যালটের মাধ্যমে সেটি হয়েছে। আবার ব্যালটের মাধ্যমে তাদের হচ্ছে আমরা আবার তাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার যেই কথা বলা হচ্ছে সেটি হবে। আওয়ামী লীগের পতন হয়েছে এটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে জনতার ম্যান্ডেট এবং এটি হচ্ছিল এটি সার্বজনীন ম্যান্ডেট। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সন্ধ্যায় রাজধানীতে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, সিদ্ধান্ত সব দল মেনে নেবে, সরকার এমনটাই আশা করে। দেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্কের জবাবে তিনি বলেন, রাতারাতি সব সংস্কার শেষ করা সম্ভব নয়। বাস্তবে এত বড় ধরনের সংস্কার করা সহজ সাধ্য নয়। ক্রমান্বয়ে সংস্কার করলে ভালো জায়গায় পৌঁছানো সম্ভব। আইন উপদেষ্টা আরো বলেন, সবাই মনে করেন সব সংস্কার এখনই করে ফেলতে হবে, বিষয়টা এত সহজ নয়। তিনি প্রশ্ন তুলে বলেন, সব সংস্কার যেন সংবিধানে আটকে গেছে, অন্য কোনো সংস্কার কারোর চোখেই পড়ে না। তিনি আরো বলেন, সংবিধান কোনো ম্যাজিক নয় যে লিখে দিলেই সমাধান হয়ে গেল। রাজনৈতিক সংস্কৃতি জনগণের অভ্যাস বাদ না দিলে কোনো কিছু পরিবর্তন হবে না। কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই, আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আপনারা হয়তো 2-3 দিনের মধ্যেই জানতে পারবেন। সীমানা নিয়ে মামলার কারণে নির্বাচনে তাফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। দুপুরে আগারগাঁয়ের নির্বাচন ভবনে এসব কথা জানান তিনি। ইসি সচিব বলেন, আরপিও সংশোধন, নির্বাচনী আচরণ বিধি, সুষ্ঠু নির্বাচনের সহায়তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে 13ই নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে ইসি। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহাল রাখতে আদালতের প্রতি ইসি শ্রদ্ধা রাখার আহ্বান জানিয়েছে বিএনপি জামায়াতের প্রতিনিধি দল। আরো জানাচ্ছেন মিফতাক আলী। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর আনাগোনার পাশাপাশি নিয়মিত কর্মসূচি পালনে ব্যস্ত নির্বাচন কমিশন। দুপুরে ইসির সিনিয়র সচিব গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সীমানা নির্ধারণ নিয়ে প্রায় 30টি মামলা আছে এবং সীমানা জটিলতার প্রভাব পড়তে পারে নির্বাচনের তফসিলেও। আমি বিশ্বাস করি যে আমাদের অনুরোধে রাজনৈতিক দল যাদের সাথে আমরা 16 তারিখ থেকে আলোচনায় মত বিনিময় করব তারা নিশ্চয়ই সাড়া দিবেন। 13 তারিখ থেকে, মাই অ্যাপোলজিস, 13 তারিখে থেকে আগামী বৃহস্পতিবার থেকে যাদেরকে আমরা অনুরোধ করবো এসে আমাদের সাথে কথা বলার জন্য এবং আপনারাও উপস্থিত থাকবেন। আপনারা দেখবেন যে আলোচনাগুলো কিভাবে হচ্ছে। তিনি বলেন, আচরণ বিধি সহ বিভিন্ন বিষয়ে 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে কমিশন।
তবে কোন দল অংশ নেবে তা এখনো চূড়ান্ত হয়নি। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। তবে সে পর্যন্ত একটু অপেক্ষা করি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও বাহিনীগুলোর সঙ্গে বৈঠক করার কথাও জানান ইসি সচিব। সে সভায় আমরা বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের আলোকে যে যার জায়গাটা তৈরি করবেন এবং আমরা এই মাসের শেষের দিকে লাস্ট উইক আমরা আরেকটা মিটিং করব। এদিকে বাগেরহাট আসন পুনর্বহাল এবং আদালতের রায় নিয়ে নিজেদের দাবি তুলে ধরে দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন জেলার বিএনপি জামাতের কয়েকজন প্রতিনিধি। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আপিলের রায় 20 নভেম্বর। 10 দিন শুনানি শেষে এ রায়ের দিন নির্ধারণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। এই রায়ের মাধ্যমে সব পক্ষের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এসএম আরিফের রিপোর্ট। পঞ্চদশ সংশোধনী আইনের কিছু অংশ বাতিল করে হাইকোর্টের দেয়া এক রায়ের ফলে ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা যাবে 20 নভেম্বর। 10 দিন শুনানি শেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আপিলের রায়ের জন্য এদিন ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। প্রধান বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী 20 নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। আমি চেয়েছি যে আদালত যে রায়টা রিভিউ করছেন বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায় সেটা বাতিল করবেন এবং সেটা বাতিল যদি করা হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে ফিরে আসবে। রিটকারী আইনজীবীরা জানান রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তা কার্যকরের কোনো সুযোগ নেই। তাই পরবর্তী নির্বাচন থেকেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা চায় দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার যদি আপনি এখন বাস্তবায়ন করতে চাই তাহলে বর্তমান যে সরকার আছে এই সরকারের সিস্টেমের মধ্যে ওটাকে ফিট ইন করার পসিবল না। তাহলে কবে পসিবল হবে? পসিবল হবে ফ্রম নেক্সট পার্লামেন্ট। দিস গভর্নমেন্ট ইজ এন ইন্টারিম গভর্নমেন্ট, দিস ইজ নট দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। কেয়ারটেকার গভর্নমেন্টের নেচার অ্যান্ড ক্যারেক্টার ইজ ডিফারেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের নেচার ইজ ক্যারেক্টার ইজ টোটালি ডিফারেন্ট। যদি এই আপিলটি যদি অ্যালাউ হয়, অর্থাৎ আমরা যে রিভিউ করেছি সেটি যদি অ্যালাউ করেন তাহলে পূর্বের যে রায় খায়রুল হক সাহেবের যে রায় সে রায়টি আমাদের আর বিচারিক আমরা বলি দৃষ্টান্ত প্রেসিডেন্ট হিসেবে সেটা থাকবে না। ওনারা আজকে যে রায়টি দিবেন সেটি আবার যদি কোনো কারণে আমাদের আপিলটা যদি নামঞ্জুর করেন তাহলেও কিন্তু একই রকম কনসিকুয়েন্স হবে। সুতরাং ওনারা যেটা বলবেন আলটিমেটলি সেটাই হবে ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আমাদের বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ রায়। একই মত অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানেরও। তিনি জানান সুষ্ঠু গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। সবার যুক্তিতর্কের উপসংহার হলো তত্ত্বাবধায়ক সরকার ফেরা উচিত। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সহায়ক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌল ভিত্তি যে সেই ভিত্তির অন্যতম একটি উপাদান গণতন্ত্র, সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই। 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে 11তম দিনে সাক্ষ্য গ্রহণ হয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ সাক্ষ্য গ্রহণের শুরু হয়। গতকাল সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রত্যক্ষদর্শী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান। 12 নভেম্বর সাক্ষী হিসেবে হত্যাকাণ্ডের পুরো বর্ণনা দেন তিনি। মুন্সিগঞ্জে অবৈধ অস্ত্র তৈরির কারখানা অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। এ সময় প্রচুর পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার পূর্ব শিলমন্দি এলাকায় সুমন লাল নামের এক ব্যক্তির গোডাউন ঘরে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।
পুলিশ জানায় গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। তল্লাশিকালে গোডাউন ঘরটি থেকে অবৈধ দেশীয় অস্ত্র তৈরির 3টি সীসা কার্তুজ, 5টি লোহার বাট, 7টি লোহার ব্যারেল, 7টি রিকেল স্প্রিং, 1টি ওয়েল্ডিং মেশিন, 1টি ড্রিল মেশিন, 6টি লোহার বোল্ট, লোহার তৈরি লেদ মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া এই কারখানা থেকে আসন্ন জাতীয় নির্বাচন এবং 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ও আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা ছিল।